হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। প্রিভিয়াস ক্লাসে আমরা ওল্ড ইংলিশ পিরিয়ড পড়েছি। আজ আমরা প্রথমে ওল্ড ইংলিশ পিরিয়ড থেকে কিছুগুলো কোয়েশ্চেন আনসার ডিসকাস করব। এইগুলো তোমাদের প্রিভিয়াস যা যা এক্সাম হয়েছে বিপিএসসির সেই এক্সামগুলোকে মাথায় রেখে কোয়েশ্চেনগুলো সেট করা হয়েছে এবং এই ধরনের কোয়েশ্চেন তোমাদের বেশ কিছুগুলো দেখবে তোমার নেট সেট গেট বা অন্যান্য যা কিছু কম্পিটিটিভ এক্সাম হয়, যেখানে তোমাদের হিস্ট্রি অফ লিটারেচার থাকে, সব জায়গাতে কাজে লাগবে। এমনকি যারা বিভিন্ন এক্সামের ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছে তাদেরও কাজে লাগবে, সেটা সিএসসি হোক আর এসএসসি হোক আর যাই হোক না কেন। চলো আমরা কোয়েশ্চেন আনসার ডিসকাস করি। আনসার এখানে সবাই লিখবে, এবিসিডি সবাই লিখবে। ওকে, ফার্স্ট কোয়েশ্চেনটা পড়ো ভালো হবে। দি ওল্ড ইংলিশ পিরিয়ড ইন ইংলিশ লিটারি হিস্ট্রি is conventionally defined by two major historical events, one marking its beginning, the other its close. Which of the following correctly identifies both boundary events? ওল্ড ইংলিশ পিরিয়ডের শুরু এবং শেষ কোন দুটো হিস্টোরিক্যাল ইনসিডেন্টকে ধরে আমরা বলতে পারি? The Roman withdrawal from Britain in 410 AD and the signing of the Magna Carta in 1215 AD, the Anglo-Saxon migration and settlement of Britain beginning around 450, and the Norman conquest of England in 1066 AD, the Christianization of Britain under Pope Gregory in 596 AD, 596 or 597 এক জায়গা থেকে এরকম পাবে, and the Danish conquest under Canute, ফকবিয়ার্ডের ছেলে কানুট, in 1016 AD, the fall of the Western Roman Empire in 476 AD, and the death of King Alfred the Great in 899 AD. আনসার প্রত্যেকের ঠিক। আমরা অ্যাংলো স্যাক্সন সেটেলমেন্টকে বিগিনিং ধরছি, আমরা অ্যাংলো স্যাক্সন সেটেলমেন্টকে এর বিগিনিং ধরছি, আর 1066 এর নরমান কনকোয়েস্টকে আমরা এর ক্লোজার ডেট হিসেবে ধরছি। ওকে, বাকি সালগুলো একটু খেয়াল করিয়ে দিই। 410 এডি কি হলো, যে ওই 43 এডি থেকে 410 এডি এই আইল্যান্ডটাকে, ব্রিটেনকে অকুপাই করে রেখেছিল রোম। 410 রোম এখান থেকে সরে গেল। ওকে, এতদিন পর্যন্ত এটা রোমান কলোনি ছিল, 43 টু 410। নেক্সট 1215 কিং জনকে বাধ্য করা হলো ম্যাগনা কার্টা লিবার্টেটাম, দ্য গ্রেট চার্টার, তাতে সাইন করতে। রাজার ক্ষমতা কমে গেল, ক্লার্জিম্যান মানে এপিস্কোপেসি এবং অ্যারিস্টোক্রেসির ক্ষমতা বেড়ে গেল। রাজা চাইলে যা খুশি তাই ওদের উপর ট্যাক্স বসাতে পারবে না। 25 জন ব্যারনকে নিয়ে একটা কাউন্সিল তৈরি হবে, তারা ঠিক করবে যে ট্যাক্স কখন বাড়াতে হবে, কত পরিমাণ বাড়াতে হবে। আর এপিস্কোপেসিতে রাজার ইন্টারফিয়ারেন্স থাকবে না। এবং এই বিষয়গুলোর উপর জোর দেওয়া হলো কেন? কারণ তার জাস্ট আগে হেনরি দ্য সেকেন্ডের সময় টমাসা ব্যাকেটের সাথে যে সমস্যা দেখা দেয়, যার ফলে টমাসা ব্যাকেটকে হত্যা করা হয়। তাহলে এই কারণে এপিস্কোপেসি অপেক্ষায় ছিল রাজার ক্ষমতা কি করে কমানো যায়। ওকে, এটা তো আনসার। 1066 এ উইলিয়াম দ্য ফার্স্ট, মানে উইলিয়াম ডিউক অফ নরমান্ডি হ্যারোল্ড লাস্ট স্যাক্সন কিংকে পরাস্ত করছে এবং সে উইলিয়াম দ্য ফার্স্ট নাম দিয়ে হাউস অফ নরমান্ডি এস্টাবলিশ করছে ইংল্যান্ডে। ওকে, ক্রিশ্চানাইজেশন অফ ব্রিটেন, পোপ গ্রেগরি সেন্ট অগাস্টাইনকে পাঠাচ্ছেন, 40 জন মিশনারিকে পাঠাচ্ছেন, 596 or 97। ওকে, আর এখানে কি ঘটেছিল না, সেই 8th সেঞ্চুরি অনওয়ার্ডস ভাইকিংসরা বারবার ইংল্যান্ডকে অ্যাটাক করছিল। মাঝে এক সময় আলফ্রেড তাদের কাছে অনেক বড় একটা অপোনেন্ট হয়ে দাঁড়াই পড়ে। আলফ্রেডের মৃত্যুর পরে, 899 আলফ্রেডের মৃত্যুর পরে ধীরে ধীরে এদের ক্ষমতা কমতে থাকে। সেই সুযোগে ভাইকিংসরা বারবার অ্যাটাক করে এবং সেই সময় একজন রাজা, সে ইথেলরেড দি আনরেডি, সে একটা ভুল কাজ করে ফেলেছিল, বেশ কিছু ভাইকিংসদেরকে অকারণে হত্যা করে ফেলেছিল। তার প্রতিশোধ নেওয়ার জন্য রাজা ফোকবিয়ার তার ছেলে কানুটকে পাঠায় এবং কানুট এসে ক্ষমতা দখল করে। ওকে, 1016। ওকে, আর ওয়েস্টার্ন রোমান সিভিলাইজেশন, ফল অফ ওয়েস্টার্ন রোমান এম্পায়ার। আমরা জানি পরবর্তীকালে ইস্টার্ন রোমান এম্পায়ার হচ্ছে
কনস্টান্টিনোপলকে কেন্দ্র করে, বাইজেন্টিয়াম। তার আগে ওয়েস্টার্ন রোমান এম্পায়ারের ধ্বংস হচ্ছে 476-এ, আর 899-এ কিং আলফ্রেডের মৃত্যু হচ্ছে, 871 to 899। তাহলে কারেক্ট আনসার প্রত্যেকে দিয়েছো, তার মানে পড়াশোনা করছো। নেক্সট কোশ্চেন, বেওলফ দ্য গ্রেটেস্ট ওল্ড ইংলিশ এপিক consists of approximately how many lines of alliterative verbs? 2879, 3100, 3182, 3385। দেখি বাকিদের আনসার অফকোর্স প্রত্যেকে ঠিক উত্তর করছো, ঠিক আছে, তার মানে পড়াশোনা সকলে করছো। 3182 লাইন্স। খেয়াল রাখবে অ্যালিটারেটিভ ভার্বস মানে অ্যালিটারেশনের ব্যবহার পাওয়া যায়। অ্যালিটারেশন মানে রিপিটেশন অফ সিমিলার সিলেবল সাউন্ড ওয়ার্ড ইন দ্য বিগিনিং অফ সাকসেসিভ অর নিয়ারলি সাকসেসিভ ওয়ার্ডস। অ্যালোন অ্যালোন অল অ্যালোন অ্যালোন ওয়াইড সি। তাহলে একই ধরনের সিলেবল বা একই ধরনের লেটার বা একই ধরনের ওয়ার্ড, একই ধরনের সাউন্ড রিপিটেডলি ইউজ করা হবে। ওল্ড ইংলিশ পোয়েট্রির একটা ফিচার ছিল, ক্যারেক্টারিস্টিক ছিল, অ্যালিটারেটিভ ভার্বস লেখা হতো। ওকে, পরবর্তীকালে 1066 নরমান কনকোয়েস্টের পরে ফ্রেঞ্চ ইনফ্লুয়েন্সে নন অ্যালিটারেটিভ ভার্বস লেখা শুরু হবে, যেটা আমরা আজকে পড়ব। ওকে, তাহলে কত লাইনে প্রত্যেকে ঠিক আনসার করেছো? ফাইন। নেক্সট কোশ্চেন, ইন বেওলফ গ্র্যান্ডেল ইজ ডেসক্রাইবড অ্যাজ আ ডিসেন্ডেন্ট অফ। বেওলফে যে মনস্টার গ্র্যান্ডেল কার ডিসেন্ডেন্ট ছিল? লকি, অ্যাবল, স্যাটার্ন, কেইন। এই কেউ কোনো জায়গা থেকে সার্চ করবে না, ওটা কোনো লাভ হবে না করে। বলো, গ্র্যান্ডেল কার ডিসেন্ডেন্ট ছিল? যে টাইমটা নিচ্ছ তোমরা, সেখানে হতেই পারে চিন্তা ভাবনা করার জন্য নিচ্ছ, কিন্তু আমি অন্য কিছু ভাববো না। চলো, তোমাদের উপর আমি বিশ্বাস রাখছি। হি ওয়াজ ডিসেন্ডেন্ট অফ কেন। হু ওয়াজ কেন? আদম এন্ড ইভ, আর দুই ছেলে, বড় ছেলের নাম কেইন, ছোট ছেলের নাম এবেল। এবেল ওয়াজ গডস ফেভারিট, তার জন্য কেনের এবেলের উপর খুব রাগ ছিল, এবং কেন আলটিমেটলি এবেলকে মার্ডার করে। সো কেন ওয়াজ দ্য ফার্স্ট মার্ডারার, দে আর ফার্স্ট প্যারেন্টস। তাহলে কেন ওয়াজ দ্য ফার্স্ট মার্ডারার। তাহলে সেই টেক্সটে বলা হচ্ছে গ্র্যান্ডেলের মতো মনস্টাররা হচ্ছে কেনের বংশধর, এই কারণে কেনকে ঈশ্বর অভিশাপ দেন। ওকে, তাহলে কেনকে আদম ইভের বড় ছেলে, সে তার ছোট ভাই অ্যাবেলকে হত্যা করেছিল। কেন ওয়াজ কনসিডার্ড অ্যাজ দ্য ফার্স্ট মার্ডারার। কেন ইজ কনসিডার্ড অ্যাজ দ্য ফার্স্ট মার্ডারার। তাহলে সেই কেনের বংশধর হচ্ছে গ্র্যান্ডেল। ওকে, নেক্সট, হোয়াট ইজ দ্য কারেক্ট ক্রোনোলজিক্যাল সিকোয়েন্স অফ বেওলফস 3 মেজর ব্যাটলস? বেওলফ গ্র্যান্ডেলের বিরুদ্ধে লড়াই করেছিল, গ্র্যান্ডেলস মাদারের বিরুদ্ধে, একটা ফায়ারি ড্রাগনের বিরুদ্ধে। কারেক্ট অর্ডার কোনটা? কারেক্ট অর্ডার প্রথমে সে গ্র্যান্ডেলের বিরুদ্ধে লড়াই করছে, গ্র্যান্ডেলের ডান হাতটাকে উপড়ে নিচ্ছে, মেমেন্টো হিসেবে ঝুলিয়ে রেখে দিচ্ছে হ্রদগারের কাসলে। পরবর্তীকালে গ্র্যান্ডেলের মা সে রিভেঞ্জ নিতে আসছে, তাকে চেজ করে যাচ্ছে বেওলফ, এবং ওই যে আন্ডারসি তাদের যে ডেন, সেখানে পৌঁছে ওদের হত্যা করছে। আর তারপরে প্রায় 50 বছরের গ্যাপ, যার মাঝে তার আঙ্কেল যিনি গিটসদের রাজা ছিলেন হাইজেলাকে মারা গেছে, বেওলফ গিটসদের রাজা হয়েছে, এবং সেই বৃদ্ধ বয়সে একটা ফায়ারি ড্রাগনের সাথে বেওলফের লড়াই হচ্ছে, এবং সেই লড়াইয়েও এগেইন বেওলফ জিতছে, যদিও সে নিজেও মারা যাচ্ছে ড্রাগনকে হত্যা করে। তাহলে গ্র্যান্ডেলস মাদার দ্য ড্রাগন, আনসার ইজ সি। মনে পড়ছে? আগের দিনে পুরো গল্পটা বললাম। গ্র্যান্ডেলস মাদার দ্য ড্রাগন। চলো নেক্সট কোশ্চেন, দ্য পোয়েম বেওলফ opens and closes with a funeral, creating an elegiac frame. The opening funeral belongs to
হ্রদগার, হাজলাক, ইগথিও, সিল্ড সেফিং। আমরা জানি যে বেওলফ একটা হিরোইক পোয়েম বা ওয়ার পোয়েম বা এপিক পোয়েম, কিন্তু বেওলফের শুরু হয়েছিল একটা ফিউনারাল দিয়ে, শেষ হয়েছিল আরো একটা ফিউনারাল দিয়ে। শেষের যে ফিউনারালটা আছে, যেটা দিয়ে গল্পটা শেষ হচ্ছে, সেটা বেওলফের ফিউনারাল। আমি আশা রাখবো কেউ কোনো জায়গা থেকে সার্চ না করে আনসার দেবে। ওটা করে তুমি নিজের ক্ষতি করবে, আমার নয়, ওটা করো না। বেওলফের গল্প শেষ হচ্ছে বেওলফের ফিউনারালের ডিসক্রিপশন দিয়ে, কিন্তু গল্পটা শুরু হয়েছিল একটা ফিউনারাল ডিসক্রিপশন দিয়ে। কার ফিউনারাল দিয়ে শুরু হয়েছিল? আমরা দেখেছি বিপিএসসির ক্ষেত্রে অনেক ডেপথে যায়। অবশ্যই নেট সেটে তোমার এই জায়গা থেকে কোয়েশ্চেন আসে না, সেগুলো তোমার চসার থেকে শুরু হয়। ওকে, অ্যাটলিস্ট স্ট্যান্ডার্ডটা তোমরা বুঝতে পেরেছো। বিপিএসসিতেও একটা মোটামুটি স্ট্যান্ডার্ড ভালোই মেনটেন করা হয়। তো আমরা ওই জন্য ডিটেল স্টাডি করব, আমাদের সময় আছে। এবং এই কোর্সের শেষে তুমি শুধু বিপিএসসির জন্য রেডি থাকবে না, তুমি যে কোনো এক্সাম হোক যেখানে তোমার হিস্ট্রি অফ লিটারেচার প্রয়োজন, সেটার জন্য তুমি রেডি হয়ে যাবে। ওকে, সেটা আমাদের গ্যারান্টি। বেশিরভাগ জন আনসার করেছে হ্রদগার। আরে বাবা, হ্রদগার তো বেওলফকে ডাকছে, ডেনমার্কের রাজা। হ্রদগারের রাজ্যকে গ্র্যান্ডেল অ্যাটাক করেছে, হ্রদগারের রাজ্যে বেওলফ যাচ্ছে, হ্রদগার বেওলফকে দেখে আনন্দে ফিস্টের আয়োজন করছে। পরবর্তীকালে গ্র্যান্ডেল এবং গ্র্যান্ডেলের মাকে হত্যা করে আসার পর বেওলফ সেই যে ম্যাজিক সোর্ড যেটা গলে গেছিল জলে আস্তে আস্তে, শুধু হিলটুকু পড়েছিল, সেই হিলটা এসে হ্রদগার হাতে দিচ্ছে। তাহলে শুরুতে যদি হ্রদগারের ফিউনারাল হয়ে গেল, তারপরে হ্রদগারের ভূত ছিল বাকি গল্পটায়? হ্রদগার ইজ নট দি আনসার। আনসার ইজ সিল্ড সেফিং, লিজেন্ডারি ফাউন্ডার অফ ড্যানিশ রয়্যাল ডাইনাস্টি। সিল্ড সেফিং কে ছিল? লিজেন্ডারি ফাউন্ডার অব ড্যানিশ রয়্যাল ডাইনাস্টি। একে নিয়ে অনেক গল্প আছে। এ কোথায় কি জন্ম হয়েছিল না হয়েছিল কেউ জানে না এর সম্বন্ধে কিচ্ছু। মা বাবা নেই, একটা ছোট্ট ডিঙি নৌকাতে কেউ ওকে ভাসিয়ে দিয়েছে, ভাসতে ভাসতে এখানে এসেছে, আসার পর এখানে রাজা হয়েছে। ওকে, এই সিল্ড সেফিং এর ফিউনারালের ডিসক্রিপশন দিয়ে বেওলফ শুরু হচ্ছে, আর বেওলফের ফিউনারাল ডিসক্রিপশন দিয়ে বেওলফ শেষ হচ্ছে। ওকে, এবং বিষয়টা বোঝার চেষ্টা করো। বেওলফ ইজ আ হিরোইক পোয়েম অর ওয়ার অর এপিক পোয়েম, কিন্তু এর মধ্যে এলিজির এলিমেন্টস আছে। শুরু এবং শেষ দুটোই হচ্ছে ফিউনারাল ডিসক্রিপশন দিয়ে। এলিজির একটা টোন সেট করা হচ্ছে শুরুতে এবং শেষেও। ক্লিয়ার? বোঝা গেল যে বিষয়টা? চলো, কারণ শুধু তো কোশ্চেন আনসারটুকু ডিসকাস করে দিলে হবে না, যে এ বি সি ডি কোনটা আমি দাগ দিয়ে দিলাম। বিষয়টা ডিটেলে বোঝো। নেক্সট কোশ্চেন, দ্য হল হেরথ ইন বেওলফ ইজ বিল্ড বাই। বেওলফ একটা হলের নাম আছে হেরথ। সেই হলটা কার তৈরি? বেওলফের তৈরি, হ্রদলফের তৈরি, হ্রদগারের তৈরি, হাজলাকের তৈরি? এনিওয়ান? আচ্ছা, কয়েকটা আনসার পাওয়া যাচ্ছে। বাকি আনসার? বাকি আনসার? তাহলে এটুকুটা বুঝতে পারছো তো, পড়াশোনা করতে হবে। যে সময়টা আছে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ানোর জন্য নয়। এটা বুঝতে পারছো যে স্ট্যান্ডার্ড একটা মেনটেন করা হবে। তোমরা প্রিভিয়াস কোশ্চেন দেখেছো, তাহলে সেটার জন্য আমরা প্রস্তুত হচ্ছি। এবং যেটা বললাম যে পুরো লাইফে কোনো কম্পিটিটিভ এক্সামে তোমাদের আটকাবে না যেখানে লিটারেচার থাকবে। আনসার ইজ হ্রদগার। ডেনমার্কের যে রাজা হ্রদগার, তার হলের নাম ছিল হেরথ, যেখানে বেওলফের সাথে গ্র্যান্ডেলের লড়াই হচ্ছে, যে জায়গাটাকে পরবর্তীকালে গ্র্যান্ডেলের মা অ্যাটাক করছে। ওকে, তাহলে এটা কার তৈরি? হ্রদগারের তৈরি, হ্রদগার। নেক্সট, which of the following correctly identifies the dialect in which Beowulf is primarily composed? বেওলফ কোন ডায়ালেক্টে লেখা হয়েছিল? নর্দাম্ব্রিয়ান, মার্শিয়ান, ওয়েস্ট স্যাক্সন, কেন্টিস? খেয়াল রাখবে, এই যে ওল্ড ইংলিশ পিরিয়ডে কোনো ইংলিশ ল্যাঙ্গুয়েজ ছিল না। আমাদের একটু অদ্ভুত লাগতে পারে,
যে ল্যাঙ্গুয়েজ ছিল না মানে কি? ল্যাঙ্গুয়েজ ছিল না মানে হচ্ছে এমন তো নয় সবাই বোবা ছিল, এটা তো নয়। তাহলে কি ছিল বিষয়টা? না, ল্যাঙ্গুয়েজ কিভাবে তৈরি হয়? অনেক ধরনের বাংলা অনেক জায়গায় প্রচলিত ছিল, তার মধ্যে কলকাতার গুরুত্ব বেড়ে যায় রাজনৈতিক কারণে, প্রশাসনিক কারণে, অর্থনৈতিক কারণে, বিভিন্ন রকম ভাবে। ফলে কলকাতা কেন্দ্রিক বাংলাটা ল্যাঙ্গুয়েজের মর্যাদা পায়, বাকি বাংলাগুলো ডায়ালেক্ট হিসেবে ব্যবহৃত হতে থাকে। ওকে, ডায়ালেক্টের বাংলা কথ্য ভাষা, উপভাষা ধারণাটাই ভুল। কেউ কারো উপ নয়, প্রত্যেকে নিজস্ব নিজস্ব ভাব প্রকাশের মাধ্যম, ফলে ওটাকে কথ্য ভাষা বলা উচিত। উপভাষা বলাটা একটা হায়ারার্কি তৈরি করার চেষ্টা করা হয়, যেটা সম্পূর্ণ ভুল, একটা পলিটিক্যাল স্টেটমেন্ট। ওকে, তাহলে এই ওল্ড ইংলিশ পিরিয়ড আমরা কি দেখলাম? যে অ্যাঙ্গেল স্যাক্সন জুটসরা যে এই আইল্যান্ডকে দখল করলো, ব্রিটেনকে, তারা এখানে এসে হেপ্টার্কি তৈরি করলো। হেপ্টার্কি মানে কি? রুল অফ 7। তারা কোনো ইউনিফাইড কান্ট্রি তৈরি করতে পারেনি। অ্যাঙ্গেলসরা 3 জায়গায় রাজত্ব করছে, ইস্ট অ্যাংলিয়া, মার্শিয়া, নর্দাম্ব্রিয়া। স্যাক্সনরা 3 জায়গায় শাসন করছে, এসেক্স, সাসেক্স, ওয়েসেক্স। জুটসরা 1 জায়গায় শাসন করছে, কেন্ট। তাহলে 7টা রাজ্য হলো, সব জায়গায় নিজস্ব নিজস্ব ডায়ালেক্ট ডেভেলপ হচ্ছে। ফলে সর্বজন গ্রাহ্য কোনো ল্যাঙ্গুয়েজ এই সময়ে তৈরি হয়নি। তো প্রচুর ডায়ালেক্ট ছিল, প্রচুর ডায়ালেক্ট ছিল। তার মধ্যে 4টে ডায়ালেক্ট মেজর ছিল। কি কি? নর্দাম্ব্রিয়ান, মার্শিয়ান, কেন্টিস আর ওয়েস্ট স্যাক্সন। এর মধ্যে এই যে নর্দাম্ব্রিয়ান ডায়ালেক্ট, এই ডায়ালেক্টে প্রথম লিটারেচার সৃষ্টি হচ্ছে ইংল্যান্ডে বসে। তাহলে ইংল্যান্ডে বসে প্রথম লিটারেচার সৃষ্টি হচ্ছে কোন ডায়ালেক্টে? নর্দাম্ব্রিয়ান ডায়ালেক্টে। যেমন তোমরা ভেনারেবল বেডের নাম শুনেছ, যিনি ইক্লেসিয়াস্টিক্যাল হিস্ট্রি লিখেছিলেন, তিনি নর্দাম্ব্রিয়ান সার্কেলের একজন ইন্টেলেকচুয়াল ছিলেন। পরবর্তীকালে মেইনলি কিং আলফ্রেডের কারণে ওয়েস্ট স্যাক্সন ডায়ালেক্ট সব থেকে ইম্পর্টেন্ট হয়ে যায়, এবং যে এক্সট্যান্ট লিটারেচার আমরা পাবো ওল্ড ইংলিশ পিরিয়ডে, সেগুলো হচ্ছে মেইনলি ওয়েস্ট স্যাক্সন ডায়ালেক্টে লেখা। তার মানে বেউলফ প্রাইমারিলি কোন ডায়ালেক্টে কম্পোজ হয়েছিল? ওয়েস্ট স্যাক্সন। কারণ আমরা জানি এই ওল্ড ইংলিশ পিরিয়ডে যে সাহিত্য, তার বেশিরভাগটাই যেটা হয়েছে পেগান এরাতে ওরাল ট্রেডিশনে চলে আসছিল। অনেক পরে সেটা কোনো খ্রিস্টান অথার লেখার আকার দেয়, যে কারণে ওই পেগান থিমের ভেতরে কিছু কিছু খ্রিস্টান এলিমেন্টস ঢুকে যায়, যেটা বেউলফেও আছে। তো যখন কোনো খ্রিস্টান মঙ্ক লিখছেন, তিনি ওয়েস্ট স্যাক্সন ডায়ালেক্ট ইউজ করেছিলেন। বলো, ইজ ইট ক্লিয়ার? একটু জানাও, ক্লিয়ার হয়েছে? একটা কোনো ইমোজি কিছু একটা দিয়ে অন্তত জানাও। ওকে, সাবাস। চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে এগোই। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ওয়ান অফ দ্য 4 সার্ভাইভিং ওল্ড ইংলিশ ম্যানুস্ক্রিপ্টস? আমরা জানি ওল্ড ইংলিশ পিরিয়ডের যে মানে এক্সট্যান্ট লিটারেচার, যে টেক্সটগুলো আমরা এখনো পাই, হয়তো অনেক হারিয়ে গেছে, সেইগুলোকে 4টি ম্যানুস্ক্রিপ্টে প্রিজার্ভ করে রাখা আছে। এইগুলোর মধ্যে কোনটা ওল্ড ইংলিশ পিরিয়ডের ম্যানুস্ক্রিপ্ট নয়? প্রত্যেকে ঠিক উত্তর করছো, কারণ তোমরা প্রত্যেকে জানো এগুলো আমাদের ইতিমধ্যে ডিসকাস হয়েছে, ম্যাটেরিয়ালসও দেখেছো তোমরা। কি? বেউলফ ম্যানুস্ক্রিপ্ট ও নোয়েল কোডেক্স, ইউনিয়াস ম্যানুস্ক্রিপ্ট, এক্সিটার বুক, ভার্সিলি বুক। তাহলে এখানে ভার্সিলি বুক আছে, হ্যাঁ, ওই সময়ের একটা ম্যানুস্ক্রিপ্ট ছিল। ইউনিয়াস ম্যানুস্ক্রিপ্ট আছে, এক্সিটার বুক আছে, আর একটা কি ছিল? বেউলফ ম্যানুস্ক্রিপ্ট অর নোয়েল কোডেক্স। তার বদলে লেখা আছে কি? লিন্ডসফান গসপেলস। তাহলে এটা ওল্ড ইংলিশ পিরিয়ডের 4টে সার্ভাইভিং ম্যানুস্ক্রিপ্টের মধ্যে এটা নয়। কারেক্ট আনসার। ওকে, সব সময় খেয়াল রাখবে আইডিয়া যেন একদম পুরোপুরি স্বচ্ছ থাকে। মুখস্থ করে কোনোদিন কোনো ভালো কাজ হবে না, সম্ভবই নয়। সব জায়গাগুলোকে ভালো করে বোঝো। নেক্সট, দ্য ভেনারেবল বেডের মোস্ট সেলিব্রেটেড ওয়ার্ক ইজ? বেডের সব থেকে সেলিব্রেটেড ওয়ার্ক কি ছিল? পেস্টোরাল কেয়ার, ক্যাথলিক হোমিলিজ, দি এক্লেসিয়াস্টিক্যাল হিস্ট্রি অফ দ্য ইংলিশ পিপল, দি অ্যাংলো স্যাক্সন ক্রনিকল। কারেক্ট আনসার। ওকে, আমি জানি সবাই ঠিক আনসার করবে। দি এক্লেসিয়াস্টিক্যাল হিস্ট্রি অফ দ্য ইংলিশ পিপল। মাই কোয়েশ্চেন ইজ, এটা কোন ল্যাঙ্গুয়েজে বেডে লিখেছিলেন?
তিনি কোন ল্যাঙ্গুয়েজে লিখেছিলেন? প্লিজ কেউ আনমিউট হয়ে বলো না, বাকিতে ডিস্টারবেন্স হবে। ওকে, প্রিয়াঙ্কা পাল, প্লিজ মিউট ইউরসেলফ। তিনি কোন ল্যাঙ্গুয়েজে লিখেছিলেন? মিউট করো না। কোন ল্যাঙ্গুয়েজে লিখেছিলেন? ল্যাটিন। আচ্ছা, এটাকে ইংলিশে কে ট্রান্সলেট করেন? এটাকে ইংলিশে কে ট্রান্সলেট করেন? এটাকে ইংলিশে কে ট্রান্সলেট করেন? কিং আলফ্রেড। কিং আলফ্রেড এসে 5টা ট্রান্সলেশনের মধ্যে একটা হচ্ছে এই টেক্সটটি। আচ্ছা, দেখি কতটা খেয়াল আছে। পেস্টোরাল কেয়ার কার লেখা? কার লেখা এবং কে ট্রান্সলেট করেছেন? পেস্টোরাল কেয়ার অরিজিনালি কার লেখা? পেস্টোরাল কেয়ার অরিজিনালি কার লেখা? ল্যাটিনে লেখা। কার লেখা? পোপ গ্রেগরি, যেটা ট্রান্সলেট করেছিলেন এগেইন কিং আলফ্রেড। পোপ গ্রেগরির লেখা। সাব্বাস, এই তো দুর্দান্ত রেসপন্স। ক্যাথলিক হোমিলিজ কার লেখা ছিল? ক্যাথলিক হোমিলিজ কার লেখা ছিল? ক্যাথলিক হোমিলিজ খেয়াল করো। ক্যাথলিক হোমিলিজ আর কেউ? ওকে, অ্যালফ্রিক। ফাইন, অ্যালফ্রিকের লেখা। অ্যাংলো স্যাক্সন ক্রনিকল, এর সাথে আমরা কার নাম অ্যাসোসিয়েট করব? হু হ্যাড ইনিশিয়েটেড ইট? তিনি নিজে আদৌ কিছু লিখেছেন না লিখেছেন আমরা জানি না, বাট তার নামের সাথে এটা অ্যাসোসিয়েটেড। হি হ্যাড ইনিশিয়েটেড ইট। কিং আলফ্রেড, এগেইন কিং আলফ্রেড। সাবাস, ফাইন। নেক্সট কোশ্চেন। Bede's ecclesiastical history of the English people 731 AD is significant for the following reasons except দাগ দেবে, হ্যাঁ, যে Bede's ecclesiastical history significant এই কারণগুলোর জন্য একটা বাদ দিয়ে কোনটা ভুল সেটা তোমাকে বার করতে হবে। It is the primary historical source for early English history, হ্যাঁ কিনা? বলা হয় যেটা যে Bede's ecclesiastical history আর অ্যাংলো স্যাক্সন ক্রনিকল, এই দুটো ছাড়া এই সময়ের ইতিহাস লেখা সম্ভব ছিল না। তাহলে এটা একেবারে ঠিক, তাহলে এটা কারেক্ট আনসার, কারেক্ট স্টেটমেন্ট। ওকে, ইট ইন্ট্রোডিউসড অ্যানালিস্টিক ডেটিং ইউজিং দ্য খ্রিস্টান এরা এডি সিস্টেম। এখানে খ্রিস্টান এরা এডি সিস্টেম ইউজ করা হয়েছে পরপর ঘটনাগুলোকে লেখার জন্য। খ্রিস্টান এরাকে ইউজ করা হয়েছে, যেটা এখন আমরা সবাই ইউজ করে থাকি। এটা কি ঠিক? কি বলছো? এটা ঠিক না ভুল? কি বলছো? আমি বলছি না, হ্যাঁ, তুমি বলো। ইট কন্টেন্স দ্য আর্লিয়েস্ট অ্যাকাউন্ট অফ ক্যাডমানস পোয়েটিক গিফট, এটা কি ঠিক না ভুল? ইট ওয়াজ রিটেন ইন ওল্ড ইংলিশ টু মেক ইট অ্যাক্সেসিবল টু দি অ্যাংলো স্যাক্সন লেইটি মানে লেম্যান, সাধারণ মানুষ। এটা কোন ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছিল? তোমরা তো একটু আগে নিজেরাই বললে ল্যাটিন। তাহলে অবশ্যই এইটা ভুল, বাকিগুলো সব ঠিক। কি বলা হচ্ছে? ইট ওয়াজ রিটেন ইন ওল্ড ইংলিশ, তাহলে ওল্ড ইংলিশের কোনো একটা ডায়ালেক্টে এটা লেখা হয়েছিল যাতে সাধারণ মানুষ, লেম্যান, একেবারে সাধারণ মানুষ এটা পড়ে উদ্ধার করতে পারে। না ভুল, এটা তিনি লিখেছিলেন ল্যাটিনে, অনলি ফর দ্য ইন্টেলেকচুয়ালস। পরবর্তীকালে কিং আলফ্রেড সেটাকে ট্রান্সলেট করেন। তাহলে এটা লেম্যানদের জন্য ওল্ড ইংলিশ ডায়ালেক্টে লেখা হয়েছিল। দিস ইজ অ্যাবসলিউটলি রং। বাকি সবগুলো ঠিক, এই জন্য ঠিকগুলো ভালো করে দেখে রাখবে। সেভাবে কোশ্চেন সেট করা হয় যাতে তোমার আরো অনেকগুলো এক্সট্রা ইনফরমেশন মাথায় ঢোকে, যে হ্যাঁ, এটা আর্লি হিস্ট্রির একটা সোর্স হিসেবে কাজে লাগানো হয়। হ্যাঁ, এখানে অ্যানালিস্টিক ডেটিং মানে পরপর ঘটনার যে ক্রোনোলজি মেনটেন করা হচ্ছে, যেখানে খ্রিস্টান এরাকে এডি সিস্টেমকে ফলো করা হচ্ছে। অ্যাবসলিউটলি কারেক্ট। আর এখানে ক্যাডমনের পোয়েটিক গিফটের কথা বলা হচ্ছে, যে ক্যাডমনের লাইফের যে গল্প, ক্যাডমন আমাদের কালিদাসের মতো। আমাদের কালিদাস যেমন প্রথম দিকে তিনি কিছুই জানতেন না সাহিত্য টাহিত্যর ব্যাপারে, তারপর পরবর্তীকালে দেবীর আশীর্বাদে তিনি মহাকবি হয়ে ওঠেন। একই রকম ক্যাডমনের নিয়েও গল্প আছে। ক্যাডমনও কিচ্ছু পারতেন না, তোমাদের আমি আগের দিনও ক্যাডমনের গল্প বললাম। সেই ক্যাডমন পরবর্তীকালে এত বড় মাপের কবি হয়ে উঠলেন ঈশ্বরের আশীর্বাদে। সেই ক্যাডমনের লাইফের গল্প আমরা এই ইক্লেসিয়াস্টিক্যাল হিস্ট্রিতে পাবো। নেক্সট,
কিং আলফ্রেড দ্য গ্রেট ইনিশিয়েটেড হিজ ফেমাস ট্রান্সলেশন প্রোগ্রাম প্রাইমারিলি ইন রেসপন্স টু। আমরা জানি কিং আলফ্রেড 5খানা ল্যাটিন ওয়ার্ককে ইংলিশে ট্রান্সলেট করেছিলেন। প্রাইমারিলি কি জন্য করেছিলেন, তার উদ্দেশ্য কি ছিল? প্রাইমারিলি ইন রেসপন্স টু কি জন্য করেছিলেন? দ্য থিওলজিক্যাল করাপশন অফ দ্য ইংলিশ চার্চ ফলোয়িং দ্য সাইনড অফ হুইটবাই, যে থিওলজিক্যাল করাপশন হয়ে যাচ্ছিল, ওখানকার চার্চের টোটাল সিস্টেমের মধ্যে একটা করাপশন চলে আসছিল, তার এগেনস্টে? নাকি নরমান কালচারাল ইনফ্লুয়েন্স থ্রেটেনিং দি ওল্ড ইংলিশ ভার্নাকুলার ট্রেডিশন, নাকি নরমান যে কালচারাল তোমার প্রভাব, তার ফলে ওল্ড ইংলিশ যে ট্রেডিশন, তাদের যে দেশীয় ঐতিহ্য, সেটা তোমার বিপন্ন হয়ে যাচ্ছিল? নাকি দ্য ডিভাস্টেটিং ভাইকিং রেডস দ্যাট হ্যাড ডিস্ট্রয়েড মোনাস্টারিজ বুকস অ্যান্ড ল্যাটিন লিটারেসি, নাকি বারবার ভাইকিংরা 8th সেঞ্চুরি অনওয়ার্ডস বারবার ভাইকিংরা অ্যাটাক করার ফলে ইংল্যান্ডে মোনাস্টারিগুলো ধ্বংস হয়ে যাচ্ছিল, বইপত্র নষ্ট হয়ে যাচ্ছিল, লিটারেসি শেষ হয়ে যাচ্ছিল, মানুষ বইপত্র পাচ্ছে না, পড়বে কি করে? নাকি পলিটিক্যাল ফ্র্যাগমেন্টেশন অফ দ্য অ্যাংলো স্যাক্সন কিংডমস হুইচ হি হোপ টু ইউনিফাই থ্রু আ শেয়ার্ড লিটারি কালচার, নাকি অ্যাংলো স্যাক্সন পিরিয়ডে যে অনেকগুলো ভাগে ভাগ ছিল, 7টা রাজ্যে ভাগ ছিল, তাদেরকে এক করার জন্য তিনি একটা লিটারি কালচার তৈরি করতে চেয়েছিলেন? হুইচ ওয়ান উইল বি দ্য আনসার? হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার? পড়ো 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 পড়ো, পড়ে আনসার করো। যদি তোমরা যে কেউ, যদি তোমরা সোশ্যাল হিস্ট্রির পুরো ভিডিওটা যেটা আমাদের ইউটিউবে দেওয়া আছে, যদি তোমরা মন দিয়ে শুনেছো, একমাত্র তবে তুমি আনসারটি ঠিক করতে পারবে। কারণ এখনো পর্যন্ত সবাই ভুল করেছো, প্রত্যেকের আনসার ভুল, একটাও ঠিক আনসার পাইনি আমি। আনসার ইজ সি। কি বলেছিলাম? যে 8th সেঞ্চুরি অনওয়ার্ডস ভাইকিংসরা অ্যাটাক করছিল, তখন প্রিন্টিং প্রেস ছিল না, তাহলে হাতে লেখা যেটা ম্যানুস্ক্রিপ্ট, পুঁথি, পাণ্ডুলিপি, সেইগুলো বিভিন্ন মোনাস্টারিতে রাখা থাকতো, সেগুলোই ছিল সোর্স অফ নলেজ, সেগুলোই পড়তো। এবার এই ভাইকিংরা তো অশিক্ষিত মানুষ ছিল, তারা ছিল ওয়ারলাইক, বারবারাস, তারাই মোনাস্টারিগুলোকে আক্রমণ করত, মোনাস্টারিগুলোকে ধ্বংস করে দিত, বইপত্রকে নষ্ট করে দিত, পুড়িয়ে দিত, বিভিন্নভাবে নষ্ট করে দিত, ফলে পড়াশোনার অবস্থা খুব বাজে জায়গায় পৌঁছে গেছিল। আলফ্রেড সেই প্রাচীন আমলের একজন রাজা, যিনি বুঝতে পেরেছিলেন একটা দেশের উন্নতির জন্য তার শিক্ষার উন্নতি হওয়া উচিত। তাহলে শিক্ষার উন্নতি হবে কি করে? বারবার যদি ভাইকিংরা অ্যাটাক করে, তাহলে আগে আমি ভাইকিংদের বিরুদ্ধে যুদ্ধ করি, ভাইকিংদের পরাস্ত করি, ভাইকিংদের এখান থেকে তাড়িয়ে দিই, তারপর আমি শিক্ষার উন্নতি ঘটাই। তাহলে আগে তিনি ভাইকিংদের বিরুদ্ধে যুদ্ধ করলেন, ভাইকিংদের তাড়িয়ে দিলেন, তারপর শিক্ষার উন্নতির জন্য তিনি 5খানা ল্যাটিন ওয়ার্ক ইংলিশে ট্রান্সলেট করলেন। তাহলে সি শুড বি দ্য আনসার। ক্লিয়ার? সি শুড বি দ্য আনসার। এবার মাথা ঢুকলো? ওকে, এই যে 1 নাম্বার যে পয়েন্টটা আছে না, এটা আমি একটু পরে বোঝাচ্ছি, এর উপরও কোশ্চেন আছে। পুরো জায়গাটা যেন একেবারে পরিষ্কার স্বচ্ছ একেবারে ধারণা থাকে। আমি এই সমস্ত কোশ্চেন আবার ফিরে আসবো পরে, আমরা একটু একটু এগোবো, আবার পুরো এরিয়াটাকে আমরা রিভাইজ করব, দেখি পুরো জায়গাগুলো মাথায় গেঁথে যায় কিনা। Which of the following literary and scholarly projects is not King Alfred associated? King Alfred the Great এই লিটারারি বা স্কলারলি প্রজেক্টের মধ্যে কোনটার সাথে অ্যাসোসিয়েটেড ছিলেন না? ট্রান্সলেশন অফ ব্রিটিশ ইংলিশ হিস্ট্রি অফ দ্য ইংলিশ পিপল, এটাকে আলফ্রেড ট্রান্সলেট করেছিলেন? হ্যাঁ, করেছিলেন। তার 5টা ট্রান্সলেশনের মধ্যে এটাও একটা ছিল, ইয়েস অর নো? ট্রান্সলেশন অফ বোয়েথিউসাস কনসোলেশন অফ ফিলোজফি করেছিলেন তিনি? করেছিলেন তো? তাহলে এইটাও ঠিক। কমিশনিং দ্য অ্যাংলো স্যাক্সন ক্রনিকল, অ্যাংলো স্যাক্সন ক্রনিকল বলে তার ইনফ্লুয়েন্স ছিল, ইয়েস অর নো? হ্যাঁ, ছিল। কম্পোজিং দ্য ফার্স্ট ইংলিশ এপিক পোয়েম, তিনি ইংল্যান্ডের প্রথম এপিক পোয়েম কম্পোজ করেছিলেন? করেছিলেন? করেছিলেন কি? অফকোর্স দ্য আনসার ইজ নো। এই 3টে বিষয়ের সাথে তিনি যুক্ত ছিলেন। আচ্ছা, দেখি তো কতটা খেয়াল আছে। তাহলে আমরা 1-2টো ট্রান্সলেশন পেয়ে গেলাম। চলো লেখো। এর বাইরে আরো 3টে ট্রান্সলেশন ছিল, ল্যাটিন টেক্সটকে ইংলিশে ট্রান্সলেট করেছিলেন তিনি, সে 3টে লেখো। কিং আলফ্রেড আর কোন কোন ট্রান্সলেশনের সাথে যুক্ত ছিলেন? ব্রিটিশ ইক্লেসিয়াস্টিক্যাল হিস্ট্রি করেছিলেন, হ্যাঁ। বোয়েথিউসাস কনসোলেশন অফ ফিলোজফি করেছিলেন, হ্যাঁ। আর 3টে কি কি তোমরা লেখো। তাহলে 1, 2 হয়ে গেছে, 3, 4, 5 লেখো।
এরকম না, অর্ধেক নয়, পুরোটা লিখবে। পেস্টোরাল কেয়ার কি, কার লেখা, সেটা পুরোটা লেখো। পেস্টোরাল কেয়ার নামটা পেলাম, পেস্টোরাল কেয়ার অরিজিনালি কার লেখা ছিল? পেস্টোরাল কেয়ার বাই পোপ গ্রেগরি। তাহলে এটাকে তিনি ট্রান্সলেট করেছিলেন, ফাইন। নাম্বার 3 আমরা পেয়ে গেলাম, নাম্বার 3 পেয়ে গেলাম। চলো নাম্বার 4 বলো, আর বলো, আর বলো। সলিলকিজ অফ সেন্ট অগাস্টাইন। ওকে, সলিলকিজ অফ সেন্ট অগাস্টাইন। আচ্ছা, আমরা পেয়ে গেলাম সলিলকিজ অফ সেন্ট অগাস্টাইন। আরেকটা, আরেকটা আচ্ছা, অরোসিউসেস হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড। কে অ্যালফ্রিক বলে কি কিছু লিখলে, ওটা কি বলছে চাইলে? হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড, হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড, যেটা কার লেখা? অরোসিউস, অরোসিউস। এই তো এই পাঁচটা, এই তো এই পাঁচটা। ওকে, ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই আমরা। Which of the following texts did King Alfred not translate or initiate? পাঁচটা আমরা জেনে গেছি, আর কোনো সমস্যা নেই। এর মধ্যে কোনটা তিনি ট্রান্সলেট করেননি বা ট্রান্সলেশন ইনফ্লুয়েন্স তার ছিল না? বয়থিউসেস কনসোলেশন ফিলোজফি, হ্যাঁ তিনি ট্রান্সলেট করেছিলেন। পোপ গ্রেগরিস পেস্টোরাল কেয়ার করেছিলেন। ব্রিটিশ ইক্লেসিয়াস্টিক হিস্ট্রি করেছিলেন। সাইনিউলফ সেলেন, না এটা তার নয়, এটা সাইনিউলফের। ওকে, এবং এটা তো ওল্ড ইংলিশ ডায়ালেক্টে লেখা। ঠিক আছে, খুব সহজ কোশ্চেন। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান ইনকারেক্ট স্টেটমেন্ট অ্যাবাউট অ্যাংলো স্যাক্সন ক্রনিকল? অ্যাংলো স্যাক্সন ক্রনিকল সম্বন্ধে কোন স্টেটমেন্টটা ইনকারেক্ট? বুঝতে পারছো, একটা ছোট্ট এরিয়াকে ধরেও কত রকম ভাবে কোশ্চেন সাজানো যায়, এটা মাথায় ঢুকছে তো? ছোট্ট এরিয়া, কিন্তু সেইখানে কত রকম ভাবে কোশ্চেনকে নিয়ে খেলা যায়। চলো, কোনটা ইনকারেক্ট স্টেটমেন্ট বলো অ্যাংলো স্যাক্সন ক্রনিকল সম্বন্ধে? It ceased to be written immediately after the Norman conquest of 1066. It survives in multiple manuscript versions kept at different centers. It was written in Old English prose rather than Latin. It covers English history from the birth of Christ. কোনটা ইনকারেক্ট স্টেটমেন্ট? আগে তোমরা আনসার দাও, তারপর আমি সবগুলো বোঝাচ্ছি। পড়ো, বোঝো, আনসার দাও আগে। প্রিপারেশন খুব ভালো দরকার, খুব ভালো দরকার। ডোন্ট ওয়ারি, উই আর অলওয়েজ উইথ ইউ। কারেক্ট আনসার মাত্র একজনের কাছ থেকে পেলাম, এই ইজ দ্য কারেক্ট আনসার। চলো বোঝাচ্ছি। কি বললাম, ছোট্ট জায়গার মধ্যে অনেক রকম ভাবে কোশ্চেন সেট করা যায়। সবটা পড়ার পরেও ওখানে গিয়ে মুখ থুবড়ে পড়ে যায় ছেলে মেয়েরা। বুঝতে পারছো তো? একেবারে সামান্য একটা এরিয়া, কিন্তু দেখো সেখানে, এবং এগুলো অনেক অনেক ভালোভাবে পড়েছো, কিন্তু দেখো তুমি তারপর কিভাবে ঠকানো যাচ্ছে। প্রত্যেকটা বোঝো ভালো করে। প্রথমত হচ্ছে ইট সার্ভাইভস ইন মাল্টিপল ম্যানুস্ক্রিপ্ট ভার্সনস। আমি কি বলেছিলাম? তখন ম্যানুস্ক্রিপ্ট ছিল, ছাপানোর সিস্টেম তখনও আসেনি, 1476 ক্যাক্সটন নিয়ে আসবে। তাহলে কোনো একটা ম্যানুস্ক্রিপ্টে যদি অ্যাংলো স্যাক্সন ক্রনিকলকে রাখা হয়, কোনো একটা জায়গায় একটা মোনাস্ট্রাইতে যদি অ্যাংলো স্যাক্সন ক্রনিকলকে রাখা হয়, সেখানে ভাইকিংরা অ্যাটাক করে নষ্ট করে দিতে পারে, সব গেল। সেখানে আগুন লেগে যেতে পারে, ভূমিকম্প হতে পারে, বন্যা হতে পারে, সব গেল। এই জন্য বেশ কিছুগুলো জায়গায় ম্যানুস্ক্রিপ্ট গুলোকে রাখা হতো। তাহলে এটা অবশ্যই ঠিক, এটা ভুল নয়। নাম্বার 2, ইট ওয়াজ রিটেন ইন ওল্ড ইংলিশ প্রোজ রাদার দ্যান ল্যাটিন। এটা কেউ দাগ দিয়েছিলে, কিভাবে দাগ দিয়েছিলে? এটা ল্যাটিন লেখা হতো না, এটা ওল্ড ইংলিশ ডায়ালেক্টে লেখা হতো। তাহলে এটা ঠিক। ইট কভার্স ইংলিশ হিস্ট্রি ফ্রম দ্য বার্থ অফ ক্রাইস্ট, দিস ইজ অলসো কারেক্ট। এরপর এটা কেন ইনকারেক্ট সেটা বোঝো। কি বলেছে? ইট সিজ টু বি রিটেন ইমিডিয়েটলি আফটার দ্য নরমান কনকোয়েস্ট অফ 1066। নরমান কনকোয়েস্ট অফ 1066 এর পরে অ্যাংলো স্যাক্সন ক্রনিকল লেখা বন্ধ হয়ে গেছিল। অ্যাবসলিউটলি রং। অ্যাংলো স্যাক্সন ক্রনিকলের যেটা লাস্ট যে সালটা পর্যন্ত আমরা পাই একটা ম্যানুস্ক্রিপ্টে, সেটা হচ্ছে 1154। 1066 এর পরেও প্রায় 100 বছর পরেও আমরা অ্যাংলো স্যাক্সন ক্রনিকলে আমরা এন্ট্রি পাই। তাহলে 1154 পর্যন্ত মেনটেন করা হয়েছিল, যেটা লেটেস্ট ছিল। তাহলে এটা ওই জন্য ভুল।
ক্লিয়ার? নেক্সট, Alfric of Ensom is regarded as the greatest Old English prose stylist of the Benedictine Reform period. এটা আমি বোঝাবো। His most celebrated works are, তার ওয়ার্কগুলো বড়, ওটা কোশ্চেনের ব্যাপার নয়, কোশ্চেন হচ্ছে সহজ, ওটা তোমাদের বোঝানোর জন্য। যদি ওটাকে ধরে কোশ্চেন দেয় তখন তুমি কি করবে, তাহলে ওটাও আমি বুঝিয়ে দেবো। আগে বলো অ্যালফ্রিকের লেখা এগুলোর মধ্যে কোনগুলো অ্যালফ্রিকের লেখা? সার্মোলুপিয়াড অ্যাংলোস, দ্য ব্যাটল অফ মেলডন, না, ব্যাটল অফ মেলডন কার লেখা আমরা জানি না। সার্মোলুপিয়াড অ্যাংলোস কার লেখা? উলফস্তানের লেখা। ক্যাথলিক হোমিলিজ অ্যান্ড লাইভস অফ দ্য সেন্টস, অ্যাংলো স্যাক্সন ক্রনিকলের সাথে কিং আলফ্রেড জড়িত। পেস্টোরাল কেয়ার পোপ গ্রেগরি, যেটা আলফ্রেড ট্রান্সলেট করেছিলেন। দ্য ট্রান্সলেশন অফ বইথিউস, আলফ্রেড জড়িত। এক্লেসিয়াস্টিক্যাল বেডের লেখা, আলফ্রেড জড়িত। তাহলে আনসার ইজ বি, ক্যাথলিক হোমিলিজ অ্যান্ড লাইভস অফ দ্য সেন্টস, এই দুটো অ্যালফ্রিকের সাথে জড়িত। এই বেনেডিক্টাইন রিফর্ম বিষয়টা কি? মোনাস্টারিতে কারা থাকবে? মোনাস্টারিতে কারা থাকবে? মঙ্করা। মঙ্করা দে শুড প্র্যাকটিস সেলিবেসি, তারা বিবাহ করবে না, তাদের সংসার থাকবে না, তারা তো মঙ্ক, তারা তো সংসার ত্যাগী। 7th 8th সেঞ্চুরিতে পর্যন্ত, 7th 8th সেঞ্চুরি পর্যন্ত এরকমই চলছিল। 9th সেঞ্চুরি নাগাদ দেখা যাচ্ছে সেকুলার মঙ্কসরা ঢুকে গেছে। মানে এমন অনেক মঙ্ক ঢুকে গেছে মোনাস্টারিতে যাদের ফ্যামিলি আছে, তারা ম্যারিড, তাদের ফ্যামিলি আছে। ফলে মোনাস্টারির যে চরিত্র, সে চরিত্র নষ্ট হতে শুরু করেছে। তার এগেনস্টে এই রিফর্ম মুভমেন্ট শুরু হয় 10th সেঞ্চুরিতে। যে যত মঙ্ক আছেন, যারা ম্যারিড, যাদের ফ্যামিলি আছে, তাদের সবকে বার করে মোনাস্টারি থেকে। কারণ মঙ্ক, মোনাস্টারিতে মঙ্করা থাকবে, মঙ্করা দে শুড প্র্যাকটিস সেলিবেসি। ওকে, তাদের বিবাহ হবে না, তাদের পরিবার থাকবে না, তারা তো সাধু, মঙ্ক তারা। তাহলে এটা হচ্ছে বেনেডিক্টাইন রিফর্মের মূল বিষয়। বলো, বুঝতে পেরেছো? একটু ইমোজি দিয়ে হলেও জানাও যে 7th 8th সেঞ্চুরি নাগাদ এই সিস্টেম ঠিকঠাক চলছিল। 9th সেঞ্চুরিতে চার্চের মধ্যে এই সমস্ত সমস্যাগুলো দেখা দিতে শুরু করে। সেইখানে বিবাহিত মঙ্করা ঢুকে পড়ে, ফ্যামিলি ট্যামিলি নিয়ে ঢুকে পড়ে। তার এগেনস্টে 10th সেঞ্চুরিতে যে রিফর্ম মুভমেন্ট হয় সেটা হচ্ছে বেনেডিক্টাইন রিফর্ম মুভমেন্ট। ওকে, বুঝতে পারছো তো ভেতর ভেতর কত ছোট 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 গল্প আছে। নেক্সট, Archbishop Wulfstan Sarmolupiad Anglos is best described as, উলফস্তানের লেখা সার্মোলুপিয়াড অ্যাংলোস এর জন্য কোনটা বেস্ট ডেসক্রিপশন হতে পারে? A restrained theological argument for penance modeled on classical Latin rhetoric, a political pamphlet supporting Canut's claim to the English throne using religious argument, a sermon condemning English moral failures as the cause of God's punishment through Viking devastation, a gentle pastoral letter encouraging the English laity to attend church more regularly. কোনটা কারেক্ট আনসার? আচ্ছা, একটু আগে বোঝাই, তারপর আনসারটা করো, একটু সময় নাও। উলফস্তান নিজেকে বলতেন লুপাস। লুপাস ওয়ার্ডটার মিনিং ছিল উলফ, উলফ ওয়াইজ অ্যানিমেল। ওকে, উলফ নামটা কি? সার্মোলুপিয়াড অ্যাংলোস, লুপাস থেকে লুপি। তার মানে সারমন অব দ্য উলফ ফর দি ইংলিশ পিপল, সারমন অব দ্য উলফ ফর দি ইংলিশ পিপল। তাহলে ইংলিশ পিপলদের উদ্দেশ্যে তিনি একটা সারমন ডেলিভারি করছেন, এটা তিনি বলতে চেয়েছেন। লুপাস মানে হচ্ছে উলফ, উলফস্তান নিজেকে লুপাস বলতেন। তো সারমন অব দ্য উলফ ফর দ্য ইংলিশ পিপল, তাহলে তিনি যখন নিজেকে জ্ঞানী ভাবছেন, তাহলে ইংলিশ পিপলদের কিছু যে ইগনোরেন্স, সে ইগনোরেন্সকে দূর করার জন্যই সারমনটা দেওয়া। এর মূল বিষয় কি ছিল তোমরা কি কেউ জানো? তাহলে বলো বা গেস করো, তারপর আমি বোঝাচ্ছি। এইটুকুটা বোঝা গেছে, আনসারটা একটু লেখার চেষ্টা করো। কেউ কিছু গেস করতে পারছো?
আচ্ছা, আনসার হচ্ছে, কেউ কেউ করেছে আনসার, আনসার হচ্ছে সি। A sermon condemning English moral failures as the cause of God's punishment through Viking devastation. আমরা জানি 8th century onwards ভাইকিংসরা স্ক্যান্ডিনেভিয়ান এলাকার যে জলদস্যুরা, ওই ডেনমার্ক, নরওয়ে, সুইডেন যে জায়গাগুলো, সে স্ক্যান্ডিনেভিয়ান রিজিয়নের জলদস্যুরা বারবার এই দেশটিকে অ্যাটাক করছিল, লুটপাট করছিল, কখনো দখল করে নিচ্ছিল। উলফস্তানের বক্তব্য ছিল, যা কিছু আমাদের খারাপ ঘটে সেগুলো আমরা কি বলি? ঈশ্বরের অভিশাপ। ঈশ্বর রেগে গেছে কেন? কারণ ইংরেজদের মরাল ফেলিওর্সদের জন্য, মরাল ফেলিওর্সের জন্য তারা, তার ধর্ম থেকে তাদের বিচ্যুতি হচ্ছে, নৈতিকতা থেকে তাদের বিচ্যুতি হচ্ছে, তার জন্য গড তাদের পানিশমেন্ট দিচ্ছেন। ক্লিয়ার? নেক্সট চলো, নেক্সট। হুইচ অফ দ্য ফলোইং কারেক্টলি আইডেন্টিফাইজ দ্য 4 পোয়েমস ডেফিনিটিভলি অ্যাট্রিবিউটেড টু সাইনউলফ থ্রু রুনিক সিগনেচার্স? এগুলো কোন 4টে পোয়েম একদম কনফার্ম সাইনউলফ লেখা, কারণ তার রুনিক সিগনেচার আছে, ওল্ড ফর্ম অফ অ্যালফাবেট? কোনটা, কোন 4টে আমরা কনফার্ম বলতে পারি সাইনউলফের, কারণ সাইনউলফ সাইন করে দিয়েছেন? কোন 4টে? কোন 4টে? ইতনা সন্নাটা কি হয়? এটা তো বাবু সহজ কোশ্চেন ছিল। সাইনউলফের 4টি কবিতার নাম বলো, কোন 4টি তার লেখা? যে কটা আনসার এলো বেশিরভাগ জন বি করলো। এলেন, জুলিয়ানা, ক্রাইস্ট দ্য সেকেন্ড, দ্য ফেটস অফ দ্য অ্যাপোস্টলস। খেয়াল রাখবে ওনার যে পোয়েম ক্রাইস্ট, সেটার নাম হচ্ছে আসলে ক্রাইস্ট দ্য সেকেন্ড। ওকে, বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, সাইনউলফস এলেন ডিলস উইথ হুইচ সাবজেক্ট? সাইনউলফের পোয়েম যে এলেন, তার সাবজেক্ট কি? কোন বিষয় নিয়ে সেটা লেখা? কোন বিষয় নিয়ে সেটা লেখা? Empress Helena's quest to find the true cross in Jerusalem, St. Andrew's mission to rescue St. Matthew from cannibalistic captors, the martyrdom of St. Juliana during the Diocletianic persecutions, the accession of Christ narrated through the perspective of the assembled apostles. কোন বিষয়টার উপর সাইনউলফের এলিন লেখা? কোন বিষয়টার উপর লেখা? কারেক্ট আনসার ইজ এ, এমপ্রেস হেলেনা, অর ওনাকে সেন্টও বলা হয়, সেন্ট হেলেনা। তিনি কে ছিলেন? মাদার অফ কনস্ট্যান্টাইন দ্য গ্রেট, রাজা কনস্ট্যান্টাইন দ্য গ্রেট, রাজা কনস্ট্যান্টাইন দ্য গ্রেট। উনি ট্রু ক্রস যেখানে ক্রুসিফাই করা হয়েছিল তার খোঁজ করতে গেছিলেন। এটা হচ্ছে হেলেনা থেকে এলেন, এটা হচ্ছে এর গল্প। ওকে, চলো নেক্সট। ম্যাচ দ্য ফলোইং ওল্ড ইংলিশ পোয়েমস উইথ দেয়ার কারেক্ট ম্যানুস্ক্রিপ্ট। কোন পোয়েমটা কোন ম্যানুস্ক্রিপ্টে রাখা আছে বলো? দুদিকে লিস্ট দেওয়া আছে, চলো আমি এটাকে আরো বড় করে দিচ্ছি, মেলাও। দ্য ওয়ান্ডারার, দ্য সিফেয়ারার, দ্য ড্রিম অফ দ্য রুড অ্যান্ড আন্দ্রিস, জেনেসিস এ, জেনেসিস বি, এক্সোডাস, ড্যানিয়েল, বেওলফ অ্যান্ড জুডিথ। এখানে ম্যানুস্ক্রিপ্ট দেওয়া আছে, ইউনিয়াস ম্যানুস্ক্রিপ্ট, এক্সিডার বুক, ভার্সেলি বুক, নোয়েল কোডেক্স। নোয়েল কোডেক্স আর বেওলফ ম্যানুস্ক্রিপ্ট তোমরা জানো নিশ্চিতভাবে, বলেছি আমি, নোয়েল কোডেক্স আর বেওলফ ম্যানুস্ক্রিপ্ট। বলো কোনটা কার সাথে মিলবে? প্রত্যেকটি ক্লাস মন দিয়ে করো, এটাও আমি গ্যারান্টি দিচ্ছি এই এক্সামেও তোমরা সব থেকে ভালো প্রিপারেশন নিয়ে এক্সাম হলে ঢুকবে। আর কেউ তোমার এসএলএসটির সাথে গুলাবে না যে ওই লেভেলের কোশ্চেন থাকবে। সেখানে কেন ছিল না ছিল আমরা সবাই জানি। ভেবো না যে ওখানে যে ওই বাচ্চা ছেলেদের মতন থাকবে যে অমুক কবিতার প্রথম 4 লাইন মুখস্থ লেখো। ওকে,
যদি ক্লাস সব করেছো তাহলে বাকিটা আমাদের দায়িত্ব। এনিওয়ান? ABCD? আচ্ছা, কেউ বি করলো? পরপর দুটো বি এসেছে। কারেক্ট আনসার, পরপর দুটো বি। ফারহাদের ইমোজিটার অর্থ কি ছিল? খুদা সে দোয়া মাং রে কা? ওকে, পড়াশোনা করতে হবে বাবু। কারেক্ট আনসার বি, অ্যাবসলিউটলি কারেক্ট। দেখো, বি কারেক্ট আনসার। ওয়ানটা হচ্ছে কিউ, ওয়ানটা হচ্ছে কিউ। সব বলবো। ওয়ানটা হচ্ছে কিউ, দ্য ওয়ান্ডারার, দ্য সিফেয়ারার, এক্সিটার বুক, দ্য ড্রিম অফ দ্য রুড অ্যান্ড আন্দ্রিস। টু হচ্ছে আর, ভার্সেলি বুক। জেনেসিস এ বি, এক্সোডাস ড্যানিয়েল। এটা হচ্ছে পি, ইউনিয়াস ম্যানুস্ক্রিপ্ট। বেওলফ এন্ড জুডিথ, বেওলফ ম্যানুস্ক্রিপ্ট আর নোয়েল কোডেক্স। ইচ্ছে করে বেওল ম্যানুস্ক্রিপ্ট এখানে লেখা নেই, কারণ বেওল ম্যানুস্ক্রিপ্ট সহজেই হয়ে যাবে, কিন্তু আমি তোমাদের আগে বলে দিয়েছিলাম এটা নোয়েল কোডেক্স, অ্যানাদার নেম অফ বেওল ম্যানুস্ক্রিপ্ট। একজন মাঝে প্রশ্ন করলো যে এরকম যদি স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন থাকে আমাদের কোন বই পড়া উচিত। দেখো, হিস্ট্রি অফ লিটারেচারের প্রচুর ভালো বই আছে, অনেক ভালো ভালো বই আছে। শুরু করার জন্য অ্যালবার্ট ভালো, পরবর্তীকালের জন্য তোমার স্যান্ডার্স ভালো, কাটার ভালো, ডেভিড ডাইস ভালো, অনেক ভালো ভালো বই আছে। আমি তোমাদের সাথে এটাও বলেছিলাম যে আমাদের যে হিস্ট্রি অফ লিটারেচারের বই, তার ফার্স্ট এডিশনটা হয়তো তোমাদের অনেকের কাছেই আছে, ওকে। তার সেকেন্ড এডিশনটা আর কয়েকটা দিন সময় দাও, এই মাসের আর কয়েকটা দিনের মধ্যে ওটা হাতে চলে আসবে। এবং ফার্স্ট এডিশনের সাথে সেকেন্ড এডিশনকে কেউ গুলাবে না। ফার্স্ট এডিশনে আমরা স্ট্রাকচারটাকে নামিয়েছিলাম, কারণ আমি তোমাদের বলেইছি যে ফার্স্ট এডিশনের থেকে ডবলের বেশি পেজ আছে সেকেন্ড এডিশনে। তার মানে শুধুমাত্র সেখানে তোমার এডিট করা হয়নি, সেখানে টোটালটাকে এনলার্জ করা হয়েছে। ফার্স্ট এডিশনে 250টাও পেজ ছিল না, সেকেন্ড এডিশনে মোর দেন 500 পেজেস আর দেয়ার। এবং মনে হয় এমন কোনো কম্পিটিটিভ এক্সাম থাকবে না যেখানে ওই বইটা ফেলিওর হবে, মনে হয় আর থাকবে না কিছু। এতটাই তোমার ভালোভাবে গুছিয়ে কাজটা করা হয়েছে, সেটা কয়েকদিনের মধ্যে পেয়ে যাবে। আবার অনেক ভালো বইও আছে, সেগুলো তুমি কিনতে পারো, সেগুলো ফলো করতে পারো, ওকে। আর কয়েকটা দিন সময়, একদম লাস্ট মিনিটের কাজ চলছে, কয়েকটা দিনের মধ্যে পেয়ে যাবে, ওকে। নেক্সট কোয়েশ্চেন, দি এক্সিটার বুক, দ্য লার্জেস্ট সার্ভাইভিং ম্যানুস্ক্রিপ্ট। এটা খেয়াল রাখবে, ইনফরমেশন, প্রত্যেকটা ইনফরমেশন খেয়াল রাখবে, কোয়েশ্চেনগুলো ভালো করে দেখবে, তার ভিতর থেকেও কোয়েশ্চেন আসতে পারে। হুইচ ওয়ান ইজ দ্য লার্জেস্ট সার্ভাইভিং ম্যানুস্ক্রিপ্ট? The Exeter book, the largest surviving manuscript of Old English poetry, was donated to Exeter Cathedral around 1072 by. এক্সিটার বুক কোথায় আছে? এক্সিটার ক্যাথেড্রালে আছে। এক্সিটার ক্যাথেড্রালকে 1072 সালে কেউ একজন ডোনেট করেছিলেন। কে ডোনেট করেছিলেন? প্লিজ আশিস, ওটা আমাদের অফিসিয়াল নাম্বারে কথা বলো। তোমাদের পড়াশোনা সংক্রান্ত যা প্রবলেম হবে আমার সাথে কথা বলবে, আর এই সমস্তগুলো অফিসিয়াল নাম্বারে কথা বলে নাও। হ্যাঁ, কে ডোনেট করেছিলেন আমি জানি না, এতটা ডিটেল হয়তো তোমাদের এখনো পড়া হয়নি, আছি, চাপ নেবে না। বিশপ লিওফ্রিক, বিশপ লিওফ্রিক ডোনেট করেছিলেন, ইনফরমেশন হিসেবে খেয়াল রাখো। নেক্সট,
হুইচ অফ দ্য ফলোইং মোস্ট অ্যাকুরেটলি ডেসক্রাইবস দ্য কন্টেন্টস অফ দ্য এক্সিটার বুক? বলো এক্সিটার বুকের কন্টেন্ট এগুলোর মধ্যে কোনটা কোনটা এক্সিটার বুকে আছে? এক্সিটার বুকে কোনটা কোনটা আছে বলো? এখানে যেহেতু বেউল আছে ওটা কাকে বাদ দিয়ে দাও, বেউল বেউল ম্যানাস্ক্রিপ্টে আছে, এ আগে গেল। এবার বাকিটাকে দেখো, এক্সিটার বুকে কোনগুলো আছে? পড়তে হবে পড়তে হবে। পরপর সবাই সি করছে আনসার, দেখি তো। সি আনসার, ঠিক বলেছে ওরা। দ্য ওয়ান্ডারার, দ্য সিফেয়ারার, ডেওয়ার্স লেমেন্ট, দ্য ওয়াইফস লেমেন্ট অর ওয়াইফস মেসেজ, দারউইন। আমি বলেছিলাম দারউইন অন্যান্য রিলিজিগুলোর থেকে আলাদা, কারণ এখানে কোনো ব্যক্তিগত কারো মৃত্যুর পরে শোক জ্ঞাপন করা হচ্ছে না, এটা শহর ধ্বংস হয়ে যাওয়ার পরে শোক জ্ঞাপন করা হচ্ছে। রোমান বিল্ড সিটি অফ বাথ। নেক্সট কোয়েশ্চেন, দ্য ইউনিয়াস ম্যানাস্ক্রিপ্ট ইজ আ কালেকশন অফ ওল্ড ইংলিশ রিলিজিয়াস পোয়েট্রি। ইউনিয়াস ম্যানাস্ক্রিপ্ট আমরা মেনলি রিলিজিয়াস পোয়েট্রি গুলো পাবো। বলো হুইচ অফ দ্য ফলোইং কারেক্টলি আইডেন্টিফাইজ ইটস মেজর কন্টেন্টস? মেজর কন্টেন্টস কি কি ছিল ইউনিয়াস ম্যানাস্ক্রিপ্টে? এক্সিটার হলো, এবার ইউনিয়াস বলো। জেনেসিস, এ বি, এক্সোডাস, ড্যানিয়েল, দ্য ড্রিম অফ দ্য রুড, আন্দ্রেজ, এলেন অ্যান্ড জুলিয়ানা, দ্য ওয়ান্ডারার, দ্য সিফেয়ারার, ডেওর অ্যান্ড উলপ অ্যান্ড ওয়াসার, ক্যাথলিক হোমিলিজ, লাইভস অফ দ্য সেন্টস অ্যান্ড ভার্স রিডলস। পরপর এই আসছে আনসার, ইউনিয়াস ম্যানাস্ক্রিপ্ট পরপর এই আনসার আছে, দেখি তো। ঠিক বলেছে, ঠিক বলেছে এরা। মানে আমি এটা বুঝতে পারছি তোমরা পড়াশোনা করেছো, তোমাদের যতটা পড়াশোনা করো তোমরা ততটাই করেছো, কিন্তু আজকের এই কোশ্চেনগুলো থেকে তোমরা বুঝতে পারলে যে আরো পড়তে হবে। কিন্তু পড়াশোনা যে করো এটা নয়, যেখানে তোমরা একটু ঠিকঠাক বল পাচ্ছ তোমরা সেঞ্জু স্যামসনের মতো খেলছো, এটা নয়, খেলতে ছাড়োনি তোমরা। দ্য সিফেয়ারার ইজ বেস্ট ক্যারেক্টারাইজড অ্যাজ, সিফেয়ারারকে এই গুলোর মধ্যে কোনটাতে আমরা ফেলতে পারি? আর ড্রামাটিক মনোলগ that moves from vivid description of sea hardship to spiritual meditation on earthly transience, a realistic historical account of Viking era navigation and sea warfare, a dialogue between an experienced mariner and a young idealistic monk debating the merits of sea life, a heroic lay celebrating the voyages of a Geatish warrior king. এক জায়গাতে একটা ট্র্যাপ দেওয়া আছে, দেখি ট্র্যাপে কেউ পা দাও নাকি। আনসার ইজ কারেক্ট, তোমরা যা আনসার করেছো, যাও ট্র্যাপে তোমরা কেউ পা দাওনি, ট্র্যাপে পা দিতে পারতে, সেটা বুঝিয়ে দিচ্ছি। এই সিফেয়ারারকে দুভাবে পড়া হয়, একটা বলা হচ্ছে এটা একটা ড্রামাটিক মনোলগ, যেখানে একজন স্পিকার আছে যে তার সমুদ্র যাত্রার আনন্দ এবং দুঃখ দুটোরই বর্ণনা দিচ্ছে। আমার ক্লিয়ার? এটা এখানে আমাদের আনসার, যে এটা একটা ড্রামাটিক মনোলগ যেখানে একজন কেউ সাইলেন্ট লিসেনার আছে, আর একজন কোন স্পিকার তার সমুদ্র যাত্রার আনন্দ এবং দুঃখের বর্ণনা দিচ্ছে। আবার কোথাও কোথাও তোমরা মানে কোথাও কোথাও টেক্সটটাকে এইভাবে এক্সপ্লেন করা যেতে পারে যেটা আসলে একটা ডায়ালগ বিটুইন ওল্ড এক্সপেরিয়েন্সড মেরিনার, ওল্ড অ্যান্ড এক্সপেরিয়েন্সড মেরিনার এবং ইয়াং অ্যান্ড ইম্যাচিওর মেরিনার। যিনি ওল্ড অ্যান্ড এক্সপেরিয়েন্স, তিনি তার সমুদ্রের দুঃখের কাহিনী বর্ণনা করছেন, যে ইয়াং এবং ইনএক্সপেরিয়েন্সড ইম্যাচিওর সে সমুদ্র যাত্রার যে থ্রিল, সেই থ্রিলের বর্ণনা করছেন। তাহলে সিটাতে কেউ কেউ ট্র্যাপড হতে পারতে, কারণ সিটাতে এক ছোট্ট গন্ডগোল করে দেওয়া আছে। কি বলা হয়েছে? অ্যান এক্সপেরিয়েন্স মেরিনার অ্যান্ড আ ইয়াং আইডিয়ালিস্টিক মঙ্ক। মেরিনার না বলে ওখানে মঙ্ক বলা আছে, বুঝতে পারলে? তাহলে এগুলোর দিকেও একটু আমরা লক্ষ্য রাখবো। ওকে, সাব্বাস। নেক্সট কোশ্চেন, দ্য ওয়াইফস ল্যামেন্ট ইজ সিগনিফিক্যান্ট ইন ওল্ড ইংলিশ লিটারারি হিস্ট্রি প্রাইমারিলি বিকজ। ওয়াইফস ল্যামেন্ট প্রাইমারিলি কি জন্য বিখ্যাত ওল্ড ইংলিশ পিরিয়ডের পোয়েট্রিগুলোর মধ্যে? ইট ইজ দি অনলি ওল্ড ইংলিশ পোয়েম টু ইউজ এন্ড রাইম as its primary structural device. It is among the earliest poems in English literature with a female speaker voicing grief over separation. It contains the earliest reference to Christianity in an otherwise secular Old English poem. It is a direct translation of an Ovidian Latin elegy, making it the first classical adaptation in English. বলো, পড়লেই বুঝতে পারবে, জাস্ট একটু বুঝে পড়ার চেষ্টা করো, জাস্ট একটু মাথাটা খোলা রাখলে সবাই আনসার ঠিক করবে। অ্যাবসলিউটলি কারেক্ট, অ্যাবসলিউটলি কারেক্ট।
কারণ আমরা সমস্ত কবিতা দেখতে পাচ্ছি মেনলি পুরুষদের কণ্ঠ আমরা পাচ্ছি। এখানে ওয়াইফস ল্যামেন্ট, তার মানে ইট ইজ অ্যামাং দ্য আর্লিয়েস্ট পোয়েমস ইন ইংলিশ লিটারেচার উইথ আ ফিমেল স্পিকার। এবং ওয়াইফস ল্যামেন্টটা কি জন্য? হাজব্যান্ডের কাছ থেকে আনজাস্ট ফুল সেপারেশন, ভয়েসিং গ্রিপ ওভার সেপারেশন। ওকে, সাব্বাস। নাও লাস্ট কোয়েশ্চেন, ম্যাচ দ্য ফলোইং ওল্ড ইংলিশ অথার্স উইথ দেয়ার সেলিব্রেটেড ওয়ার্কস। অথার এবং ওয়ার্ক ম্যাচ করো। দ্য ভেনারেবল ভেডেন, কিং আলফ্রেড, অ্যালফ্রিক অফ এনসম, আর্চবিশপ উলফস্তান, এদিকে সার্মোলোপিয়াড অ্যাংলোস, ইক্লেসিয়াস্টিক হিস্ট্রি অফ দ্য ইংলিশ পিপল, ট্রান্সলেশন অফ বয়েথিস কনসোলেট ফিলোসফি, ক্যাথলিক হোমিলিস এন্ড লাইফস অফ দ্য সেন্টস। এটা খুবই সহজ, খুবই সহজ। আমরা বেদেকে কোনটার সাথে মেলাবো? কোনটার সাথে মেলাবো? প্রত্যেকে আমরা জানি ইক্লেসিয়াস্টিক্যাল হিস্ট্রি। কিং আলফ্রেড সার্মোলোপিয়াড অ্যাংলোস লেখেননি, ক্যাথলিক হোমিলিস লাইফস অফ দ্য সেন্টস লেখেননি। হ্যাঁ, বয়েথিউসের এটা ট্রান্সলেট তিনি করেছিলেন, তাহলে এটা এখানে এলো। উলফস্তান কি জন্য বিখ্যাত? সার্মোলোপিয়াড অ্যাংলোসের জন্য। তাহলে অ্যালফ্রিক ক্যাথলিক হোমিলিস লাইফস অফ দ্য সেন্টস। তাহলে ওয়ান গেল কোথায়? ওয়ান এলো কিউতে। টু কোথায় গেল? টু এলো আর এ। থ্রি কোথায় গেল? থ্রি এলো এস। ফোর কোথায় গেল? ফোর পি, কিউ আর এস পি, কিউ আর এস পি। সি ইজ দ্য আনসার, সি ইজ দ্য আনসার। প্রত্যেকে ঠিক করেছ। ওকে, তাহলে মরাল অফ দ্য স্টোরি কি বুঝলে? যে হ্যাঁ, পড়াশোনা হচ্ছে, ঠিকঠাক হচ্ছে, কিন্তু আরো বেশ খানিক পথ চলা বাকি আছে, মাইলস টু গো। ওকে।